আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। চিকিৎসক ও নার্স পাঠাতে হবে চুক্তি। কতিপয়ের অপকর্মে মালয়েশিয়ার শ্রমবাজার যেন বন্ধ না হয়, সতর্ক থাকার পরামর্শ প্রবাসীদের। এক যুগেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হয়নি সবকটি অনুষদ। খোলা হয়নি তথ্য প্রযুক্তি ও কলা অনুষদের অনেক বিভাগ। শিক্ষার্থীদের কর্মজীবন নিয়ে শঙ্কা। এবং দেশের প্রযুক্তি পণ্যের বাজারে মহামারীর ধাক্কা, যোগান সংকটে বেড়ে গেছে দাম। জুনের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলছেন আমদানিকারকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 6 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে মালের উদ্দেশ্যে দুপুরে ঢাকা ছেড়ে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দুপুর 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। মালদ্বীপ সফরে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক সই হতে পারে। 23 ডিসেম্বর প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছরের বেশি সময় পর নানা কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সব সেক্টরে 5 বছরের জন্য বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সমঝোতা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। কতিপয়ের অপকর্মে ফের এই শ্রমবাজার যেন বন্ধ না হয়, সেজন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। গেল রোববার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে উন্মুক্ত হলো বাংলাদেশের বড় একটি শ্রমবাজার। গুটি কয়েক লোকের অপকর্মের কারণে আবারও যেন দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ না হয়, সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। মালয়েশিয়া এত বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা যদি আমরা সুন্দরভাবে দুই দেশ মিলে, তাহলে এটা লং টাইম আমরা এই বিজনেসটা সাস্টেনেবল হবে। না হলে এই শ্রমবাজার দুলিশাত হয়ে যাবে। যদি এখানে কোনো মিডলম্যান থাকলে এখানে মাইগ্রেশন কস্ট হাই হয়ে যাবে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে সুন্দর একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমরা চাই যে এই চুক্তির মাধ্যমে নতুন শ্রমিক আমাদের কর্মী ভাইরা আসবেন। আমরা অনেক কাঙ্ক্ষিত শ্রমবাজার আজকে মালয়েশিয়া উন্মুক্ত হলো, এর জন্য আমরা অত্যন্ত খুশি। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। বিএমইটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে গেলে যুবকদের দক্ষতার উন্নয়ন ঘটবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। কর্মীদেরকে পাঠানোর ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা হচ্ছে যে এইখানে মালয়েশিয়া কোন কোন ট্রেডে লোক নেবে, কোন কোন ক্ষেত্রে দক্ষতা লাগবে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিগত এবং আইনগত দিক হচ্ছে কত কম খরচে তাদেরকে পাঠানো যায়। করোনা সংক্রমণের কারণে প্রায় 2 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রাখে মালয়েশিয়া। এবার ডাটাবেজ ভিত্তিতে কর্মী পাঠানোর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী ও কৃষি খাতে প্রথম দফায় 32,000 শ্রমিক আসবে মালয়েশিয়ায়। 2016 সালে দেশটিতে কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়ার কাজ পায় সিনারপ্লেক্স নামের একটি মালয় কোম্পানি। বাংলাদেশের 1300 রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র 10টি এজেন্সির সিন্ডিকেট শ্রমিক পাঠানোর সুযোগ পায়। এর আগে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ফিরে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেন। বর্তমানে দেশটিতে উৎপাদন ও নির্মাণ খাতে কাজ করছেন প্রায় 3.5 লাখ বাংলাদেশি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এক যুগেও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠেনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে এই অনুষদের বেশিরভাগ বিভাগ খোলাই হয়নি, দৈন্যদশা কলা অনুষদেরও। এতে যুগোপযোগী শিক্ষা ছাড়া গড়ে ওঠা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শঙ্কিত শিক্ষকরা। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। সঙ্গে ছিলেন বেরোবির প্রতিনিধি রাব্বি হাসান সবুজ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে ২২টি বিষয়ে পড়ানোর সুযোগ থাকলেও তথ্য প্রযুক্তি অনুষদ ও কলা অনুষদের রোবোটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সঙ্গীত, নৃত্য ও নাট্যকলার মতো বিষয়গুলো খোলাই হয়নি এখনো। এমনকি যার নামে এই বিশ্ববিদ্যালয়, সেই বেগম রোকেয়া সম্পর্কে একটি কোর্সও চালু করা যায়নি। রোকেয়াকে জানবো এরকম আসলে কোনো কোর্স আমাদের এখানে নেই। সঙ্গীত, নাট্যকলা, চারুকলা, দর্শন এগুলা ছাড়া এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় না। সংস্কৃত চর্চার জন্য একটা জায়গা প্রয়োজন, তার জন্য আমাদের এই বিভাগগুলো প্রয়োজন। জোর দাবি জানাচ্ছি মেকানিক্যাল, সিভিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এসব ডিপার্টমেন্ট খোলা হোক। শিক্ষকরাও বলছেন, চতুর্থ শিল্প বিপ্লব ও মহামারী বিপর্যস্ত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে ভবিষ্যৎ কর্মজীবনে সংকটে পড়বেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মক্ষেত্রে বলি, চাকরি ক্ষেত্রে বলি, তাকে অবশ্যই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়, তুমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেগম রোকেয়া সম্পর্কে কি তুমি জানো? ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড হচ্ছে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের সাবজেক্টগুলো যদি আমরা ওপেন করতে পারি, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, পজিশন, রিকগনিশন আরও বেড়ে যাবে আমি মনে করি। নতুন বিভাগ খোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মাত্র ৭৫ একরের পরিসরই বড় সমস্যা বলে জানান উপাচার্য। এ অবস্থায় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার দাবি তার। নৃত্যকলা, সঙ্গীত এসবের জন্য কিন্তু অনেক জায়গার দরকার হয়। যদি আমরা ওই জায়গা পাই তাহলে আমরা হয়তো ওই জায়গাতে পড়লে ওনার স্মৃতিটাকে আগায় নেওয়া আর কি। কারমাইকেল কলেজের কাছ থেকে অধিগ্রহণ করা ৭৫ একর জমির উপর ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১২,০০০। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মহামারী করোনার বড়সড় ধাক্কা লেগেছে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে। যোগান সংকটে এই মুহূর্তে বেড়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ বেশিরভাগ প্রযুক্তি পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী প্রসেসর, মনিটরের প্যানেল, র্যাম ও মাদারবোর্ডের মতো যন্ত্রাংশ সরবরাহ করতে পারছে না উৎপাদকরা। মারাত্মক আকার ধারণ করেছে চিপ সংকট। ৩ গুণ বেড়েছে জাহাজের ভাড়া। আগামী জুনের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করছেন আমদানিকারকরা। শুভ খানের রিপোর্ট। করোনা সংক্রমণের পর বিশ্বে বেড়েছে ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি পণ্যের চাহিদা, কিন্তু সংক্রমণ রোধে লকডাউন সহ নানা বিধিনিষেধে ব্যাহত হয়েছে উৎপাদন ব্যবস্থা। ফলে বিশ্ববাজারে দেখা দিয়েছে প্রযুক্তি পণ্যের সংকট, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। রাজধানীর কম্পিউটার সিটি সেন্টারের ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে উৎপাদক প্রতিষ্ঠানগুলো ক্ষেত্র বিশেষে চাহিদার ৩০% পণ্যও সরবরাহ করতে পারছে না, আবার বাড়িয়েছে দামও। এরই প্রভাবে দেশের বাজারে প্রতিটি ল্যাপটপ এবং কম্পিউটারে গড়ে ৪ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া মনিটর, রাউটার, পেনড্রাইভ সহ অন্যান্য যন্ত্রাংশের ক্ষেত্রে দাম বেড়েছে ১০ থেকে ১৫%। যদিও মাসব্যাপী বিজয় উৎসব চলায় কিছুটা ছাড়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। Xiaomi Mi Lab W12 নিউ ভার্সনটা বের হয়েছে, প্রাইস থেকে ওনারা 400 টাকা ছাড় দিয়েছে। ল্যান্ড কার্ড কিনতে আসছি, একটু নর্মাল টাইপের নিচ্ছি আর কি। বাজেটের উপর ডিপেন্ড করে সবকিছু। বেসিক পিসি ২০,০০০ টাকা থেকে শুরু এবং ৩ লক্ষ টাকা, 4 লক্ষ টাকা দামের পিসিও এখান থেকে সেল হচ্ছে। আমদানিকারকরা বলছেন, বর্তমানে পণ্য আমদানিতে জাহাজ ভাড়া দিতে হচ্ছে $৫,০০০ থেকে $৭,০০০ পর্যন্ত। একই সাথে ডলারের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। একটা শিপমেন্ট একটা জায়গা থেকে আসতে $১,৮০০ থেকে $২,০০০ লাগতো। এমন জায়গা আছে যেখানে $৬,০০০-৭,০০০ লাগতেছে শিপিং কস্ট। ডলারের দাম প্রায় ৩-৪ টাকা করে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আমাদের বাজারে কিন্তু এটা প্রভাব পড়ছে। শুধু তাই নয়, বর্তমানে এলসি নিলেও ৩ মাসের আগে পণ্য সরবরাহ করতে পারবে না বলে সাফ জানাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ফলে আগামী ৬ মাস এই সংকট অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন আমদানিকারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। ঠান্ডা বাতাসে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকেই কুয়াশায় ঢাকা খুলনার পথঘাট। খুব বেলা পর্যন্ত থাকছে একই অবস্থা। কাজের প্রয়োজনে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঠান্ডা কমাতে কেউ কেউ পান করছেন গরম পানীয়। প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডার জ্বালায় তো কোনো কিছু করতে পারি না, লড়তে পারি না, চড়তে পারি না। নওগাঁয়ও শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। অনেক বেলা পর্যন্ত খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না কেউই। শীত বস্ত্রের অভাবে কাজে বের হতে না পারায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। 3 দিন হলো খুব শীত প্রবাহ এখানে, আমাদের এখানে আর খুব কষ্ট হয়। কম্বল টম্বল অবশ্যই দেয়নি, অন্যবার দেয়।
এগুলো বাতাস ঠান্ডা, হাত পা শীতে নিয়ে গেছে বাবা আমাদের। ঠান্ডাও লাগে, হাত পা ছিটকা ধরে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। ভোর 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। মুন্সিগঞ্জ শহরের জমিদার পাড়ায় শীতের সবজির সরবরাহ বেড়েছে। কৃষক সরাসরি বিষমুক্ত সবজি নিয়ে আসেন প্রতিদিনের এ হাটে। পাইকারি বাজারে দাম বেড়েছে কেজিতে 5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের জমিদার পাড়া মোড়ে প্রধান সড়কের অস্থায়ী হাটে শীতের হরেক রকম সবজিতে সয়লাভ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময়ের বৃষ্টিতে সবজির জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে কেজিতে 5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত। কৃষক জমি থেকে সরাসরি সবজি নিয়ে আসেন এ হাটে, তাই দামও কিছুটা কম। টাটকা সবজির কারণে পুরাতন এ হাটের কদর বেশি, তাই সবজি কিনতে দূর দূরান্তের ক্রেতারা আসেন এখানে। এখানকার শাকসবজিগুলো একদম টাটকা, যার জন্য পাবলিকে কিনেও শান্তি পায় এবং গৃহস্থ দাম পায় ভালো। সিম, কফি, আপনার শাক সবজি সবই আছে এখানে। আমি ভালো দাম বিক্রি পাই এবং তাজাটা দর্শক এখানে শান্তি পায়। 4টা থেকে সকাল 7-8টা তৈরি বেচা কিনে হয়। অনেক ক্রেতারা আসে এখানে দূর দূরান্ত থেকে। আমাদের চারা যেগুলো বপন করছিলাম অসময় বৃষ্টির কারণে সব নিয়ে গেছে বৃষ্টি, অনেক যে কোটা আছে বাচ্চা এ কোটা ভালোই বিক্রি হয়েছে। এখন ন্যায্য মূল্যে বাজারটার মধ্যে তরি তরকারি কিনতে মানুষ সুবিধা পায় বলে এই পর্যন্ত অনেক কষ্ট করে সকালবেলা মানুষ হয় সেই জায়গায় বাজার করে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কৃষক বিষমুক্ত সবজি আবাদের দিকে ঝুঁকছে। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। কীটনাশক কম ব্যবহার করে আমরা যদি সবজি উৎপাদন করতে পারি, অবশ্যই সেটা গুণগত মান ভালো হবে, যা আমার স্বাস্থ্যের জন্য কখনো ক্ষতির কারণ হবে না। সম্প্রতি অসময়ের বৃষ্টিতে জেলায় 920 হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। জেলায় 8 সহস্রাধিক পরিবার সবজি চাষের সাথে জড়িত, আর তাদের উৎপাদিত সবজির বড় একটি অংশ এই হাটে পসরা সাজানো হয়। মুন্সিগঞ্জের জমিদার পাড়া মোড় থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্দিষ্ট জায়গা না থাকায় খাগড়াছড়িতে বাস টার্মিনালে রাখা হচ্ছে ট্রাক। এতে দুপক্ষের পরিবহন মালিক শ্রমিকরা এখন মুখোমুখি, আর ছোট টার্মিনালে জায়গা না হওয়ায় বাস রাখতে হচ্ছে মূল সড়কে। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গি সেতু পর্যন্ত। আর পৌর কর্তৃপক্ষ বলছে অর্থের অভাবে ট্রাক টার্মিনাল নির্মাণ করা যাচ্ছে না। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়িতে নেই কোনো ট্রাক টার্মিনাল। ট্রাক রাখা হয় আন্তজেলা বাস টার্মিনালে, আবার জায়গা না থাকায় অনেক বাস রাখা হয় খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে। এ নিয়ে চাপা ক্ষোভ দুপক্ষের শ্রমিকদের। এখনো কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করলেও দ্রুত সমাধান না হলে সংকট বাড়বে। ট্রাক টার্মিনাল নাই বিধায় বাধ্য হয়ে আমরা বাস টার্মিনালে ট্রাক রাখা লাগে। এখানে অনেকগুলো ট্রাক বা আমরা সবাই একসাথে রাখি, কিন্তু ট্রাকগুলো রাখার কারণে আমাদের এখানে কি অনেক যানজট হচ্ছে। একই অবস্থানে মালিক পক্ষ। দ্রুত একটি ট্রাক টার্মিনালের দাবি তাদের। ট্রাককেও আমরা বলতেছি না যে যেহেতু টার্মিনাল নাই, আমরা এদেরকে জোর করে বলতেও পারতেছি না যে তোমরা এখান থেকে সরে যাও। রাস্তাঘাটে থাকার চাইতে মোটামুটি এখানে যেহেতু একটু জায়গা পাওয়া আছে সেখানে আমরা রাখতেছি, তবে অতীব জরুরি একটা ট্রাক টার্মিনাল খাগড়াছড়ির জন্য। পৌর কর্তৃপক্ষ জানায় ট্রাক টার্মিনালের জন্য কেনা হয়েছে জমি, বাকি কাজের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তার দাবি পৌর মেয়রের। এই ট্রাক টার্মিনালটা সম্পন্ন করার জন্য আমি মন্ত্রণালয় এবং এলজিডি মন্ত্রণালয় সহ সকল দাতা সংস্থার কাছেও আবেদন করেছি। পর্যটন শহর খাগড়াছড়িতে গড়ে 5 শতাধিক ট্রাক ও 1000-এরও বেশি দূরপাল্লার বাস চলাচল করে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিদ্যুৎ, জ্বালানি, নিরাপত্তা দেয়াল সহ নানা সংকটে লালমনিরহাটের বেসিক শিল্পনগরের বেহাল দশা। 107টি প্লটের মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র 22টি। উদ্যোক্তারা জানান, বিসিকের অসহযোগিতায় নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না কোনো উদ্যোক্তা। আর সমস্যা সমাধানের জন্য বরাদ্দের অপ্রতুলতার কথা জানায় জেলা বেসিক কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মৌচুনুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1987 সালে 107টি প্লট নিয়ে 15.6 একর জমির ওপর গড়ে ওঠে লালমনিরহাট বিসিক শিল্পনগরী। 34 বছরেও বরাদ্দ হয়নি সব প্লট।
20 জন উদ্যোক্তা 98টি প্লট বরাদ্দ নিলেও গড়ে উঠেছে মাত্র 22টি শিল্প প্রতিষ্ঠান। তুলা, প্লাস্টিক, মুড়ি সহ বর্তমানে চালু রয়েছে মাত্র 8টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, শিল্পনগরীতে নেই কোনো গ্যাস সংযোগ। ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। পাশাপাশি নিরাপত্তা দেয়াল না থাকায় চুরি হচ্ছে অনেক পণ্য। রয়েছে মাদকাসক্তদের উপদ্রব। বাইরের ব্যাংক আমাদেরকে কোনো রকম সহযোগিতা করে না। এই ফ্যাক্টরিটা হলো হোসান মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা গত 3-4 বছর থেকে অফ আছে। নিয়মিত কারেন্ট থাকে না, যার জন্য আমাদের যে উৎপাদনটা মুড়ি বা চিরা হয় সেটা অনেক দেরিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের। নেশাগ্রস্ত পোলাপান রাত 12টা-1টা পর্যন্ত নেশাবানি করে। আমার খোলামেলা মাল থাকে, সেই খোলামেলা মালও হারা যায়। এ অবস্থায় সহজ শর্তে ব্যাংক ঋণ ও বেসিকের সার্বিক সহযোগিতার দাবি উদ্যোক্তাদের। অল্প সুদে সহজ শর্তে অবশ্যই নিয়ে দিতে হবে। এই জন্য এইটা যদি আমরা সহযোগিতা পাই, আমরা অবশ্যই লালমনিরহাটে বিসিককে আমরা অবশ্যই সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সক্ষম হব। যে কোনো জিনিস উৎপাদন করে সেটা বাংলাদেশের অন্যান্য জায়গায় পাঠানো আমাদের জন্য সমস্যা, এবং শিল্প করতে গেলে যেটি আরেকটি জিনিস দরকার, যে গ্যাস, তারপরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এই ব্যাপারেও আমাদের এখানে যেহেতু গ্যাস নেই, সেখানেও আমরা একটি সমস্যা রয়েছে। আর সমস্যা সমাধানে আরও বরাদ্দ চায় জেলা বিসিক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের প্রয়োজনীয় এবং কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় বরাদ্দ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা পেলে আমরা এই বিরাজমান সমস্যাগুলি কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে সমস্যাগুলো সমাধান করলে সীমান্তবর্তী এই জেলায় বৃহৎ শিল্পনগরী গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, লালমনিরহাট। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের খবর। দেশের ফুটবলে বছরের প্রথম ট্রফি জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। অনূর্ধ্ব-19 সাফ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। প্রতিপক্ষ ভারত বলেই যত ভয় স্বাগতিকদের। যদিও গ্রুপ পর্বে 1-0 গোলের জয় আশা দেখাচ্ছে মারিয়া মান্ডাদের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বছরের শেষে এসে 2021 সালের প্রথম ট্রফি জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা স্বাগতিকদের মুখোমুখি এশিয়ান জায়ান্ট ভারত। অনুশীলনে তাই ভীষণ সিরিয়াস গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। বাংলাদেশের জালে এখন পর্যন্ত গোল দিতে পারেনি কোনো দল। এতেই বোঝা যায় কতটা শক্তিশালী মারিয়া মান্ডাদের মনোবল। গ্রুপ পর্বে 1-0 গোলের জয় দেখাচ্ছে আশা, যদিও প্রতিপক্ষ ভারত বলেই মনে ক্ষীণ ভয় বেঁধেছে বাসা। ইন্ডিয়া যে ফাইনালে এসে খেলতেছে এটা আমাদের কোনো ইয়া নাই, আমাদের নিজেদের খেলাটা খেলবো এবং কালকে আমরা প্রমাণ করবো। ওরাও শক্তিশালী, আমরাও শক্তিশালী, তো ফাইনালে হচ্ছে ওদের সাথে আমাদের আবার গেম পড়ছে, তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে যে একাদশ খেলানো হয়েছিল তাদেরই দেখা যেতে পারে ফাইনালে। বাংলাদেশ পুরো টুর্নামেন্টে করেছে সর্বোচ্চ 19 গোল। চাপ না নিয়ে ভারতের বিপক্ষেও স্কোরিং করতে পারলে বছরের প্রথম ট্রফির স্বাদ পাবে বাংলাদেশ, বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। তাদের মাথায় যাতে এই জিনিসটা না আসে যে ভারতের সাথে খেলা, নার্ভাসনেসটা যাতে তাদের না থাকে, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। হোম অ্যাডভান্টেজে অতি আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই সুযোগটাই নিতে চায় ভারত। কেউই যে অজেয় নয়। শেষ দিন তাই ঘণ্টাখানিক বেশি অনুশীলন করলো ভারত। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তবে আমরা লড়াই করেই খেলতে চাই। বাংলাদেশ, নেপাল, making it tough in the SAF region. That's where we want this football tournament to really be recognized. বছরের শেষ ম্যাচটায় আক্ষেপ নাকি উচ্ছ্বাস, কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তা জানতে মাঠে এসে মেয়েদের উৎসাহ দেয়া চাই। দক্ষিণ এশিয়া সেরা হতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র এক ম্যাচ। ফাইনালের মহারণে ভারতকে হারালেই সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ ছুঁয়ে ফেলবে মারিয়া মান্ডারা। সেজন্য এখন প্রয়োজন কেবলমাত্র আত্মবিশ্বাস। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান আকরাম খান। স্ত্রীর স্ট্যাটাসের একদিন পর এবার নিজেই সংবাদ মাধ্যমে এসে কথা জানালেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সম্মতির অপেক্ষায় আছেন আকরাম। আজ বিসিবিতে পরিচালক সভার পর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দেশের ক্রিকেটই যেন নড়ে চড়ে বসে। ক্রিকেটার আকরাম খান নন, বোমা ফাটান তার সহধর্মিনী সাবিনা আকরাম। হঠাৎই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনসে থাকছেন না তার স্বামী।
এরপর থেকেই শুরু হয় নানা গল্প। কেন যাচ্ছেন, কে আসছেন ক্রিকেট অপারেশনসের এই পদে? মঙ্গলবার সকাল থেকে তাই আকরাম খানের অফিস আর বাসার সামনে সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েন। শেষ পর্যন্ত সন্ধ্যায় মুখ খুললেন আকরাম খান নিজেই। স্ত্রীসহ নেমে আসেন বাসার নিচে, সবাইকে জানান তার সিদ্ধান্তের কথা। আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে, যে অনেক বছর আপনার এখানে ছিলাম, যেহেতু আপনারা জানেন এটা আসলে মানে একটা স্ট্রেংথের দরকার, মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন, তো সব কিছু মিলে একটু ব্রেক। 8 বছরের এই দায়িত্বকালে আগেও একবার সরে গিয়েছিলেন আকরাম, তবে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কথায় ফিরে আসেন। তাই এবারের সিদ্ধান্তটা পাকাপোক্ত হবে কিনা সেটার উত্তরের ভারও দিয়ে রাখলেন বিসিবি বসকেই। এটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, আমার যে গার্জিয়ান, যেটা গত 8 বছর মনে করেন যার থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি কাজের জন্য, যতগুলোই খারাপ ভালো সময় গিয়েছে সবসময় উনি আমার সাথে ছিলেন। তো ওনার সাথে আমি আলাপ করে আপনাদেরকে আমার ডিসিশনটা আমি জানিয়ে দেব। এদিকে ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান কে হতে পারেন সেটা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। নাম শোনা যাচ্ছে 3 বিসিবি পরিচালকের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।